সুপ্রিয় দর্শক মন্ডলী, সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান গ্রামীণফোন আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক মন্ডলী, আমাদের আজকের অতিথি আশরাফ কায়সার, লেখক, কলামিস্ট। আশরাফ, স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনা হচ্ছে না, আর দৃষ্টিনন্দন বৌদ্ধ বিহারে মানুষের ঢল। বাংলাদেশ প্রতিদিন অন্তর্বর্তী সরকারের ভাগ্যবান 10 মন্ত্রী, এবার গ্রামীণ ব্যাংকের পুরো নিয়ন্ত্রণ নিচ্ছে সরকার। মানব জমিন জাতিসংঘে যাচ্ছে না বিএনপির প্রতিনিধি দল, ডক্টর ইউনূস সরকারি চাকরি নেন মাহমুদুল ইসলামের মতে। আমাদের সময় বিহাজাল ইমাম, প্রধানমন্ত্রীর কথায় স্পিকারের মুখে 24 জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন। আর এই প্রধানমন্ত্রী সরকার ও ইসির অধীনে নির্বাচন নয় ফখরুল। জায়জা দিন উত্তাপের শেষ মুহূর্ত সংসদে নেই বিএনপি, 3 দিন পর চমক দেখাবেন জয়। মানব কণ্ঠ, সরকারের শেষ সময়ে উত্তপ্ত অপরাধ রাজ্য, তারেকের কাছে তৃণমূলের অভিযোগ। নয়া দিগন্ত, সংবিধান ও নির্বাচন ইস্যুতে কোনো ছাড় নয়, দেশ নিরাপদ রাখতে জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির সুদৃঢ় ঐক্য চাই। দৈনিক ইনকিলাব, 1-11 পথে দেশ। 24 অক্টোবর থেকে 24 জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচন, স্পিকার। ভোরের কাগজ, বিদেশেও আলোচনায় রাজি সরকার, পে কমিশন অক্টোবরে, মহার্ঘ ভাতাও আসছে। দৈনিক দিনকাল, তারেক রহমান সমৃদ্ধ বাংলাদেশের পথিক, সংকট নিরসনে আন্তর্জাতিক সকল প্রচেষ্টা ব্যর্থ হলো। অর্থনীতি প্রতিদিন, স্থায়ী পে কমিশন অক্টোবরের মধ্যে, ইউরো বন্ড নিয়ে ইআরডি, কেন্দ্রীয় ব্যাংক টানাপোড়েন। বণিক বার্তা, বড় হওয়ার অপেক্ষায় শিল্পকর্মের বাজার, 24 জানুয়ারির মধ্যে নির্বাচন, স্পিকার। দৈনিক সংগ্রাম, একঘরে আওয়ামী লীগের গন্তব্য কোথায়, ভারতের কারাগার ভেঙে পালিয়ে এলো নির্যাতিত 18 সাহসী বাংলাদেশি শিশু। বর্তমান 2 মত 2 পথ, প্রার্থী হচ্ছেন না জয়। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, ইলিগ্যাল ফরেন কারেন্সি ট্রেডিং ইন ভার্চুয়াল ওয়ার্ল্ড থ্রাইভস। আজকে দিনের দিয়ে কয়টা খবর, এর মধ্যে স্পিকারের খবরটাই একটু উল্লেখযোগ্য বলা চলে, এই অর্থে আর কি। যদিও জানি না আপনি এটা কিভাবে দেখছেন। নির্বাচন কবে হবে বা আদৌ হবে কিনা, সেটা কিন্তু আসলে নির্বাচন কমিশনের ব্যাপার। আর 123 অনুচ্ছেদে পুরোপুরি এটা তাদের হাতে দায়িত্বটা দেওয়া হয়েছে। কখনো প্রধানমন্ত্রী বলেন, কখনো স্পিকার বলেন, কখনো রাজনৈতিক নেতারা বলেন। সর্বশেষ আমাদের মাননীয় স্পিকার তিনি বলে দিয়েছেন যে 24 জানুয়ারির মধ্যে নির্বাচন হবে, 25 অক্টোবর থেকেই। এই অবস্থাটায় হলে পরে কি নির্বাচন কমিশন নামে যে একটা কমিশন আছে, সেটার অস্তিত্ব খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায় অনেক সময়। আপনি ঠিকই বলেছেন যে এরকম মন্তব্য যদি প্রধানমন্ত্রী বা মাননীয় স্পিকার যেই করুন না কেন, প্রশ্নটা কিন্তু নির্বাচন কমিশনের অস্তিত্ব নিয়েই উঠবে। কেননা আমরা নির্বাচন কমিশনকে গত 20 বছর ধরে একটু একটু করে শক্তিশালী হতে দেখতে চাচ্ছি। যদিও আজকের নির্বাচন কমিশন কিন্তু এই মুহূর্তে মতি ভাই সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ। তারা তাদের ক্ষমতা কমাতে চেয়েছে, তাদের মেরুদণ্ড আছে কিনা এই নিয়ে প্রশ্ন উঠেছে, এবং তাদের দিয়ে নির্বাচন আদৌ হবে কিনা। কেননা আপনি দেখবেন শুধু বিএনপি নয়, জেনারেল এরশাদের জাতীয় পার্টিও কিন্তু এই নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা দেখিয়েছেন। কিন্তু আমার ধারণা সবচেয়ে বেশি ক্ষতি যা হচ্ছে সেটি হচ্ছে সরকার দলীয় ব্যক্তিবর্গ, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বা আজ স্পিকার যেমনটি বলেছেন, এতে নির্বাচন কমিশনের ক্ষমতা, নির্বাচন কমিশনের ভূমিকা এবং নির্বাচন করাই যে তাদের একমাত্র কাজ, অন্য কারোর এখতিয়ার কিন্তু এটি না। কাজে এই কথাগুলো তারা কেন বলেন, এই কথাগুলো বলে তারা কি অর্জন করেন, এই প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। কিন্তু সবচেয়ে যেটি ক্ষতি হচ্ছে, তখন মনে হচ্ছে যে নির্বাচন কমিশন আজ্ঞাবহ, মনে হচ্ছে যে নির্বাচন কমিশন এদের নির্দেশে চলছে, মনে হচ্ছে যে এরাই ঠিক করবেন কবে নির্বাচন হবে। নির্বাচন কমিশনের কোনো স্বাধীন স্বকীয় ভূমিকা কিন্তু আমরা দেখার অপেক্ষায় রয়েছি। আর আজকে মাননীয় স্পিকার যেটি বলেছেন, আমার মনে হয়েছে যে আমরা এই মুহূর্তে রাজনীতির যে সংকটে রয়েছি, তাতে মাননীয় স্পিকারের কাছ থেকে আমরা হয়তো আরেকটু দিক নির্দেশনামূলক, আরেকটু উদ্যোগী, আরেকটু আশার কথাও শুনতে চাইতাম। কেননা আপনি দেখেন যে জাতীয় সংসদের শেষ অধিবেশন, 19তম অধিবেশন শুরু হয়েছে। আমরা কিন্তু এই অধিবেশনের দিকে তাকিয়ে আছি। বাংলাদেশের যদি আপনি নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কি হবে তার যদি আইনানুগ ভাবে নির্ধারণ করতে চান, এবং আমরা যদি সম্মানের সাথে সেটি করতে চাই, জাতীয় সংসদের মাধ্যমে করতে চাই, এটি হচ্ছে শেষ সুযোগ। এই সময় আমরা আশা করছিলাম যে স্পিকার হয়তো তার দায়িত্ব নিয়ে, তার উদ্যোগ নিয়ে, এবং তার আমরা যে সব পক্ষের মানুষ হিসেবে তাকে দেখতে চাই, তেমন একটি দিক নির্দেশনামূলক কথা বলতে পারতেন। আমরা সংসদের অধিবেশন কত বড় বা ছোট হবে সেটি এখনো জানি না, কিন্তু এই অধিবেশনের ভেতর দিয়ে যদি বাংলাদেশের চলমান সংকটের কোনো সমাধান বের করা না যায়, তাহলে যে অনিশ্চয়তার দিকে দেশ যাবে, এবং এক সময় হয়তো ক্ষমতাসীনরা বাধ্যও হবেন
বলেছেন একটি পদ্ধতি মেনে নিতে, একটি ফর্মুলা মেনে নিতে। কেননা বাংলাদেশে আমার যেটি মনে হচ্ছে যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের অভিমত দেখেছেন, আপনি জাতিসংঘের অভিমত দেখেছেন, প্রতি সন্ধ্যায় দূতরা কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলছেন। বাংলাদেশে এটি অন্তত নিশ্চিত হওয়া যায় যে সব দল অংশগ্রহণ করবে না এমন কোনো নির্বাচন হয়তো হবে না। তার মানে হচ্ছে এমন একটি নির্বাচন হবে যেখানে সব দল অংশগ্রহণ করার মতো পরিবেশ তৈরি হবে, এবং আমার নিশ্চিতভাবে ধারণা এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেখে বা আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আন্ডারে হবে না। কাজেই এইটি যত দ্রুত তারা উপলব্ধি করতে পারেন এবং যত দ্রুত সম্মানের সাথে বর্তমান ক্ষমতাসীনরা সেটি মেনে নেন, জাতীয় সংসদে আসলে তাদের সংস্কার প্রস্তাব আনা দরকার, অথবা বিএনপির আগ্রহী হয়ে তাদের রূপরেখা বলার দরকার। এখানে আমার ধারণা সংসদের কাছে আমাদের প্রত্যাশা ভিন্ন, মাননীয় স্পিকারের কাছেও আমাদের প্রত্যাশা ভিন্ন। আমাদের দেশে একটি সমস্যা হচ্ছে যে কোনো ঘটনা ঘটলে তদন্ত হওয়ার আগেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তারা মন্তব্য করে ফেলেন। নির্বাচনের তারিখ কবে হবে সেটি সংবিধানে যেমন করে রয়েছে সেটি আমরা জানি, কিন্তু এটি যখন প্রধানমন্ত্রী বা স্পিকার বলেন তাতে করে নির্বাচন কমিশনের ক্ষতি হওয়া ছাড়া কোনো উপকার হয় না। নির্বাচনে তো কোনো পরিবেশই তৈরি হয়নি। নির্বাচনের কোনো পরিবেশ তৈরি হয়নি, এটি সত্যি, এবং আমার ধারণা বাংলাদেশের জনগণের উপরে এটি অত্যন্ত বড় মাপের অবিচার। কেননা বাংলাদেশের জনগণ 5 বছর পর পর একবার সুযোগ পান তাদের জনপ্রতিনিধি নির্বাচন করার। তারপরে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ক্ষমতা, বাংলাদেশের অপশাসন এগুলো যেই জায়গায় চলে যায় সেখানে মানুষের আর আসলে কিছু করার থাকে না। আপনি দেখেন বাংলাদেশের সরকার বা বাংলাদেশের সরকার প্রধান সবচেয়ে ক্ষমতাশালী একজন মানুষ। তিনি আইনসভার প্রধান, তিনি নির্বাহী বিভাগের প্রধান, তিনি আর্মড ফোর্সেসের কমান্ডার, তিনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রধান, তিনি তার দলের প্রধান। ফলে এরকম একটি ঘটনা যখন বাংলাদেশে আগামী 5 বছরের জন্য ঘটবে, মানুষ যে ভেবে চিন্তে জনপ্রতিনিধি নির্বাচন করবে বা ক্ষমতাসীনদের নির্বাচন করবে, রাজনৈতিক দলগুলো, আমি বিরোধী দলের কথাও বলবো, সরকারি দলের কথাও বলবো, এই সুযোগ থেকে মানুষকে বঞ্চিত করে। এটি এক ধরনের অবিচার। নির্বাচন পদ্ধতি কি হবে এটি আমার ধারণা এবার যদি তারা বসতে পারেন, তারা যদি সুস্থভাবে সেটি সিদ্ধান্ত নিতে পারেন, অন্তত কয়েকটি নির্বাচনের জন্য সেটি তৈরি করে নেওয়া দরকার। কেননা আমরা নির্বাচনের মাধ্যমে শুধু নির্বাচন চাই না, নির্বাচনের মাধ্যমে রাজনীতি এবং গণতন্ত্রের গুণগত মানের উন্নতি চাই। আপনি দেখেছেন ওই ইত্তেফাকে দেখছিলাম, জাতিসংঘের মধ্যস্থতায় মানে আলোচনা হচ্ছে না। আলোচনা হওয়ার একটা সম্ভাবনা ছিল, যেহেতু শুরুতেই প্রধানমন্ত্রী না করলেন যাবেন না, পরে তারা যাচ্ছেন। আর ওইদিকে বিএনপির একটা প্রতিনিধি দল যাওয়ার কথা ছিল, যেহেতু আলোচনা হচ্ছে না সে কারণে তারাও যাচ্ছেন না। অর্থাৎ আলোচনাটা পুরোটা ডেডলক হয়ে গেছে। আবার এটি আলোচনাটা এক ধরনের স্থবির একটি জায়গায় চলে এসছে। যতটুকু আশা দেখা গিয়েছিল যে জাতিসংঘের মহাসচিব কিন্তু ফোন করা খুব স্বাভাবিক এবং একটি সাধারণ ঘটনা না। কেননা বাংলাদেশ জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র এবং জাতিসংঘ খুব আফ্রিকান কিছু দেশ ছাড়া এই মুহূর্তে অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে খুব বেশি হস্তক্ষেপ করার সুযোগ পাচ্ছে। বাংলাদেশ ছাড়া তার বেশি এক্সাম্পল নেই। আমার ধারণা ভদ্রচিতভাবে জাতিসংঘ যতটুকু করতে পারে ততটুকু এগিয়ে এসছে। এখানে ক্ষমতাসীনদের খুব বড় বেশি ভূমিকা রয়েছে উপলব্ধি করার, যে জাতিসংঘের এই ভূমিকা, বান কি মুনের এই ফোন অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর চিঠি, এদের যে গুরুত্ব রয়েছে এটি যদি আমরা সময় মতো উপলব্ধি করতে না পারি, তাহলে এমন সময় হতে পারে যখন উপলব্ধি করার হয়তো আর সময় থাকবে না। তখন যে সিদ্ধান্ত হয়তো নিয়ে নেওয়া হবে সেটিতে অংশগ্রহণ করাটাই হবে একমাত্র কর্তব্য। কিন্তু যেটি সমস্যা হচ্ছে যে আপনি দেখেন দেশেও কিন্তু সংবিধানের আওতায়, এমনকি সংবিধান সংশোধন না করে এই সংকট থেকে কি করে মুক্তি পাওয়া যেতে পারে এরকম কথা আমরা দেশেও শুনছি। এমনকি সংবিধানে সংশোধন করারও প্রয়োজন নাও হতে পারে। কূটনীতিকরা কথা বলছেন, জাতিসংঘ এগিয়ে এসছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এগিয়ে এসছেন। সরকারের যারা রয়েছেন তাদের দায়িত্ব প্রথমত উপলব্ধি করা যে এই সময় হচ্ছে তাদের করণীয় কি। এখানে রাজনীতিতে মতি ভাই আমি জানি না, আমাদের দেশে ধরা হয় যে একরোখা, জেদি এবং আপোষহীন, এগুলো সাংঘাতিক মাত্রার উচ্চমার্গের শব্দ ধরা হয়। কিন্তু গণতন্ত্রে কিন্তু এগুলো থাকার কথা না। কারণ আপনি প্রতিদিন সংলাপ করবেন, সমঝোতা হবে, আপোষ করবেন, গণতন্ত্র এগিয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যারা ক্ষমতায় থাকেন, আমরা বিএনপিকে আগে দেখেছি, এখন আওয়ামী লীগকে দেখছি, তারা কেমন যেন একরোখা এবং জেদি হয়ে থাকে। কিন্তু এতে কিন্তু খুব বেশি ইতিহাস বলে না যে তারা খুব বেশি অর্জন করে। ইতিহাস বরং বলে তারা অনেক বেশি পিছিয়ে যায় এরকম একটি ভূমিকার পরে। ইনকিলাবের হেডলাইন দেখছি ১-১১ পথে দেশ।
একটা মজার ঘটনা হচ্ছে যে ১/১১ যখন হয়েছিল তখনও এত পূর্বাভাস আমরা দেখিনি, এবং ১/১১ কিন্তু ২-১ দিন আগে ছাড়া কেউ খুব একটা উপলব্ধি করতে পারেনি ঘটনা এমন জায়গায় যাচ্ছে। আমরা দেখেছিলাম কূটনীতিকরা উত্তরপাড়ায় যাচ্ছেন, সেনাবাহিনী প্রধানের সাথে কথা বলছেন, জাতিসংঘের এক ধরনের উদ্বেগের কথা দেখছিলাম। কিন্তু এবার আপনি দেখুন ৩-৪ মাস আগের থেকে, এমনকি আরো আগের থেকে মাননীয় প্রধানমন্ত্রী নিজের থেকেই এবার যেভাবে বলছেন যে অগণতান্ত্রিক অনির্বাচিত সরকার চলে আসতে পারে, ১/১১ পথে দেশ, এরকম পূর্বাভাস আমরা খুব আগে কিন্তু দেখিনি। এখান থেকে যেই কাজটি রাজনীতিকদের করার কথা সেটি হচ্ছে সেখান থেকে তাদের মেসেজ নেওয়ার কথা। ১/১১ বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা যদি কেউ পেয়ে থাকে সেটি রাজনীতিবিদরা। কেননা আপনি দেখেন রাজনীতিবিদদের আত্মজীবনী যদি আপনি পড়েন এবং জেলখানার জীবন পড়েন, কেননা তারা তো ওই জীবনে অভ্যস্ত ছিলেন না, তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে, তাদেরকে যেভাবে টর্চারের মুখে ফেলা হয়েছে, তারা যেভাবে বিভিন্ন পোশাকধারী মানুষের কাছে আত্মসমর্পণ করেছেন, তাদের পরিবারবর্গকে যেভাবে আইনের আওতায় নেওয়া হয়েছে অথবা আটক করা হয়েছে, এই ঘটনার পরে এই রাজনীতিবিদরাই মাত্র 4 বছর 5 বছরের ব্যবধানে কেমন করে আবার একই ভূমিকায় নিজেদেরকে অবতীর্ণ করছেন আমার খুব বিস্ময়কর মনে হয়। একটা জিনিস শুধু মনে হয় যে ক্ষমতার লোভ বা ক্ষমতার মোহ হয়তো এতই তীব্র যেখান থেকে আমরা 4 বছর আগের স্মৃতিকেও ভুলে যেতে পারি। সেই রকম করুণ স্মৃতি বাংলাদেশের রাজনীতিবিদরা 40 বছরেও কিন্তু ১/১১ পরে যে স্মৃতির ভেতর দিয়ে গেছেন, যেই টর্চারের ভেতর দিয়ে গেছেন, যে অপমানের ভেতর দিয়ে গেছেন, সেটি কিন্তু তাদের জীবনে হয়তো এর আগে আসেনি। কিন্তু সেটি যদি 5 বছরে ভুলে যেতে পারেন, কি কারণে ভুলে যেতে পারেন আমার কাছে এই ক্ষমতার লোভ ছাড়া আর তেমন কোনো শক্ত কারণ মনে হয় না। আরেকটা খবর হচ্ছে যে আপনি জানেন যে সজীব ওয়াজেদ জয় বলছেন 3 দিন পর চমক দেখতে পাবেন, এবং সাথে সাথে আওয়ামী লীগের নেতাদেরকে মসজিদে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আপনি কিভাবে দেখছেন এটাকে? প্রথমে চমকের ব্যাপারে বলি। সজীব ওয়াজেদ জয় কখনো দেশে থাকেন, কখনো বিদেশে থাকেন। উনি অনেক সুন্দর নতুন কথা বলার চেষ্টা করছেন। সব সময় যে সেটি দেশের রাজনীতি বা মানুষের ইচ্ছা পূরণের দিকে যায় বা তাদের প্রত্যাশার সাথে মানানসই হয় এমন না। বিশেষ করে চমকের ব্যাপারে বলবো, এই মুহূর্তের বাংলাদেশ শুধু একটি চমকের অপেক্ষায়। এই মুহূর্তের বাংলাদেশ ক্ষমতাসীন দলকে দেখতে চায়, তারা একটি সব দল অংশগ্রহণ করতে পারে এমন একটি নির্বাচনের ব্যবস্থা করতে পারেন এবং নির্বাচনকালীন সরকার নিয়ে ঐক্যমত্য হতে পারে। সজীব ওয়াজেদ জয় যদি সেরকম কোনো চমক মনে করে থাকেন বা চমকের কথা বলতে চান, আমার ধারণা দেশে উনি অনেক বেশি অভিনন্দিত হবেন এবং এরকম একটি চমক এই মুহূর্তে আমরা প্রত্যাশা করি। এর বাইরে যদি অন্য কোনো চমক, রাজনৈতিক চমক, আওয়ামী লীগের দলীয় চমক, এমনকি আমরা শুনছি যে মানবতা বিরোধী অপরাধে যাদের বিচার চলছে তাদের কারো কারো চূড়ান্ত রায়ের চমক, এগুলো কিন্তু সময়ের দাবি মেটাবে না। এবং এখানে আমার ধারণা মানুষ আরো হতাশ হবে। এবং সজীব ওয়াজেদ জয় বটে, তিনি অনেক তরুণ নেতা, তার কাছ থেকে আমরা আরো বেশি প্রগাঢ় দৃষ্টি সম্পন্ন মন্তব্য আশা করব। কিন্তু এই চমকের জন্য বাংলাদেশ অপেক্ষা করছে যেখানে সংকট থেকে মানুষ মুক্তি পাবে। কিন্তু মসজিদে যাওয়ার বিষয়টা কি? আমার ধারণা মসজিদের বিষয়টি এইভাবে বলেছেন যে যেহেতু বর্তমান সরকার মনে করছে যে ইসলামপন্থীরা, মৌলবাদীরা, হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম আওয়ামী লীগকে ধর্মবিরোধী, ধর্মের অপপ্রয়োগকারী অথবা ধর্ম নিরপেক্ষতার নামে ধর্ম বিশ্বাসী মানুষকে একটু পেছনে ফেলিয়ে রাখছে, এই কারণে আমরা প্রায়শই দেখি সজীব ওয়াজেদ জয় নতুন যোগ করলেন যে আমরাও অনেক বেশি নামাজ পড়ি, আমরাও অনেক বেশি ধর্মকর্ম করি, কিন্তু কেননা আমাদের বিরুদ্ধে অপপ্রচারটা বেশি হচ্ছে। উনি হয়তো ওইভাবে বলতে চেয়েছেন যে মসজিদে গিয়ে অপপ্রচারের জবাব দিতে অথবা ফিজিক্যাল প্রেজেন্স রাখতে, কিন্তু মনে রাখতে হবে যে মসজিদে যাওয়া একটি স্পর্শকাতর বিষয়, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। কেননা এই আওয়ামী লীগের রাজনীতির সাথে অপপ্রচারটি অনেকটা ওতপ্রোতভাবেও জড়িত, আমি যদি তাকে অপপ্রচারও বলি। কাজে এই সজীব ওয়াজেদ জয় বলেছেন এবং কর্মীরা কি করবেন তার মধ্যে কিন্তু আপনি আর আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না। কাজে আমার মনে হয় আরো দায়িত্ব নিয়ে এ ধরনের মন্তব্য করলে ভালো হয়। কারণ হচ্ছে যে আপনি দেখুন মসজিদে গিয়ে একজন কর্মী, প্রান্তিক পর্যায়ের একজন কর্মী, সে কি ভূমিকা অবতীর্ণ হবে? তিনি কি মসজিদে গিয়ে তার বক্তব্য বলবেন, নাকি বলতে চাইবেন যে তার কোনো সুযোগ আছে কিনা বা আদৌ কোনো সুযোগ আছে কিনা? এবং এই ধরনের ঘটনা বলার পরে তার দায়িত্ব কিন্তু পুরোপুরি নিতে হবে। সেখানে যদি কোনো রকমের ইনসিডেন্ট হয়, সেখানে যদি ইভেন মতভিন্নতা হয়, সেখানে যদি ভিন্ন কোনো ঘটনা ঘটে, তবে আমি সত্যিই তাকিয়ে আছি 3 দিন পরে যদি সত্যি বাংলাদেশ তার প্রার্থিত কোনো চমক পায় এবং আমাদের সংকট থেকে যদি আমরা মুক্তি পাই,
আমার ধারণা সবচেয়ে বেশি উপকৃত হবে বাংলাদেশ আওয়ামী লীগ এরকম একটি ঘটনার ভেতর দিয়ে, তাই যদি হয় সেরকম, যদি সেরকম হয়। কারণ আপনি দেখেন যে তাদেরকে কিন্তু দায়িত্ব নিতে হবে, ক্ষমতা হস্তান্তর যদি সুষ্ঠুভাবে না করতে পারেন এবং ওরকম একটি পরিবেশ রেখে যদি তারা নির্বাচন আয়োজন করতে না পারেন। কিন্তু ইন্ডিকেশন খুব ভালো মনে হচ্ছে না, বিশেষ করে মাননীয় স্পিকার যেভাবে বলছেন, প্রধানমন্ত্রী আগে যেভাবে দিন তারিখ ঘোষণা করছেন, কেন যেন মনে হচ্ছে যে তাদের একটি আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে একটি দলীয় সরকারের অধীনে নির্বাচনের দিকেই মানসিকভাবে তারা যাচ্ছেন। অনেক ধন্যবাদ আপনাকে সাবকা স্যার। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।